বকুত জমাদার সগর্বে তার জবানবন্দির উপসংহার টেনেছিলেন, কিন্তু পথিকদের বেলায় তার উল্টোটাই ছিল ধর্ম। সেখানে বিশ্বাসঘাতকতাই ছিল চিরকালের নিয়ম। বকুত জমাদারের কাহিনীটি 1833 সনের। রুস্তম খাঁ দক্ষিণের সেই 15 বছর বয়সের মোড়লতনয়ের কাহিনীটি শুনেছিলেন 1834 সনের জানুয়ারিতে। সে বছর ডিসেম্বরে আরেক জমাদার জুলফিকার তার স্মৃতি মন্থন করে যে কাহিনীটি শুনিয়েছিলেন সেটি ঘটেছিল 21 বছর আগে। সেও এক বিশ্বাসঘাতকতার কাহিনী। জুলফিকার জমাদারের নিজের জবানিতে তার বিবরণ। সেবার মহরমের পরে আমরা 300 জন একসঙ্গে মিলিত হলাম। কারা কোন দিকে যাবে তা ঠিক হতে না হতেই হাতের সামনে এসে হাজির হলো 27 জন মানুষের একটা দল। শোনা গেল আমরা যেখানটায় আছি তার পাশেই বাজারে আস্তানা নিয়েছেন তারা। সঙ্গে তাদের 4টি সওদা বোঝাই ঘোড়া। পরদিন সকালে ওরা লাকাদাউনের দিকে যাত্রা করেছেন। পেছন পেছন আমরাও সেই পথে পা বাড়ালাম। কয়েক রোজ পরে এই দু দলের দেখা হয়ে গেল। প্রথমে ওরা আমাদের এড়িয়ে যেতেই চেয়েছিলেন, কিন্তু আমাদের মধ্যে প্রবীণ যারা ছিল তারা কথায় কথায় পথের বিপদের কথা মনে করিয়ে দিল। এত দূরের পথ, বন পথে টাকা পয়সা নিয়ে এইভাবে একা একা চলা কি ঠিক হবে? ওরা মাথা নাড়লেন। হ্যাঁ, কথাটা ঠিকই। নিজেরা পরামর্শ করে তারা স্থির করলেন একসঙ্গে চলাই বুদ্ধিমানের কাজ। আমরা জানতাম ওদের শেষ পর্যন্ত মত হবেই। পাছে বিগড়ে গিয়ে অন্য পথে পা দেন, সেই ভয়ে ইতিমধ্যে নিজেরাও দুদলে ভাগ হয়ে গেছি। একদল ওদের সঙ্গে সঙ্গে আছি, আর একদল অন্য পথে এগিয়ে গেছে। আমরা বিফল হলে 1 দিন কি 2 দিন পরে তারা দায়িত্ব নেবে। তার দরকার হলো না, ওরা রাজি হয়ে গেলেন। আমরা 125 জন আর ওরা 27 জন। এবার একসঙ্গে যাত্রা শুরু হলো। ঘনিষ্ঠতা হতে আরো একটা দিন কেটে গেল। পরদিন ঝিরনি উঠল। 1833 সনের এপ্রিলে শেখ এনায়েত যা শুনিয়েছিলেন সে আরও লোমহর্ষক, আরও নিষ্ঠুর। 15 বছর আগের কথা। তুমি তখন কোথায় ছিলে সঠিক জানি না সাহেব, হয়তো নিজের দেশে। গর্বিত নায়েক এনায়েত পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়েছিল। তারপর মাথা চুলকে বলেছিল, হ্যাঁ, নাম ছিল তার বটে জেনকিন সাহেব। তিনি তখন নাগপুরের রেসিডেন্ট, নয় কি হুজুর? খবর পেলাম সাহেব সদল বলে নাগপুর থেকে বান্দার দিকে চলছেন। আমরা তখন জব্বলপুরে 125 জন বেকার বসে আছি। খবর পেয়ে ভাবলাম মন্দ কি, বাঘের লেজেই একবার হাত দিয়ে দেখা যাক না, মায়ের কি মর্জি। জব্বলপুর ছেড়ে আমরা শেওড়া এসে খাপ পেতে ঘাপটি মেরে বসে রইলাম। জেনকিন সাহেব আমাদের সামনে দিয়ে চলে গেলেন, পেছনে পেছনে তার লোকজন। সে হুজুর মস্ত দল। দেখে মালুম এ দল আমাদের কর্ম নয়, কিন্তু একবার বিনে চেষ্টায় ছেড়ে দিতেও মন রাজি হলো না। আমি মাথা খাটাতে লাগলাম। বুদ্ধির অসাধ্য কিচ্ছু নেই। একটা উপায় বের হলো। সাহেবের দল চলছে, সঙ্গে সঙ্গে আমরাও। চলতে চলতে 2-4 জনের সঙ্গে আলাপ হলো।
সাহেবের সঙ্গে আছে বটে, কিন্তু সবাই তো আর সাহেব নয়। ক্রমে ক্রমে কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠতাও হয়ে গেল। তাদের আমরা বোঝালাম একেবারে সাহেবের সঙ্গে সমান কদমে চলতে হবে, তার কি কথা। তোমরা ভাই একটু ধীরে ধীরে চলো না, তাতে তোমাদেরই সুবিধে। দেখছো না কত বড় দল, যেখানেই যাচ্ছে জিনিসপত্রের দরে যেন আগুন লাগছে, কুয়োর জল শুকিয়ে যাচ্ছে। একটু পেছনে গেলে তোমাদেরই সুবিধে, কিংবা আগে আগে অন্য পথে। প্রথম দিন কথাটা ওরা কানে তোলেনি। দ্বিতীয় রাত্রে একটু ভাবান্তর দেখা দিল। সুযোগ বুঝে অসুবিধাগুলো আরও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। এক জায়গায় এত মানুষ, বাপরে, না যায় একটু শান্তিতে ঘুমানো, না চলে একটু দিল খোলা কথাবার্তা। সঙ্গে অনেকের জেনানা ছিল, তাদের মুখ দেখে বোঝা গেল কথাটা তারা মেনে নিয়েছে। পরদিন জেনকিন সাহেবের দল সত্যি সত্যি এক টুকরো ছিটকে পড়ল। সাহেবের তখনও লটবহর গোছানো হচ্ছে। আমরা পছন্দের জন কয়েক সঙ্গে নিয়ে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম। শিকারপুর এসে একটা ঝোপের কাছে ছাউনি পড়ল আমাদের, সাময়িক ছাউনি। দুদণ্ড বসে বিশ্রাম করে নেওয়া যাক। কানে কানে মন্ত্র দিয়ে দুজনে এগিয়ে গেল আরও সামনে, সুবিধে মতো জায়গা কোথায় আছে তার খবর করতে। জায়গায় স্থির হলো। সেখানে এসে রাত্রির মতো নতুন করে ছাউনি পড়ল। দলের মেয়েরা রান্না করলো, আমরা সকলে মিলে খেলাম। খাওয়া শেষে গল্প গুজব, ঠাট্টা তামাশা। রাত তখনও অনেক বাকি। সাহেব আমাদের থেকে বেশ কয়েক ক্রোশ পেছনে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছে, কেউ ঘুমিয়ে নেই। হট্টগোল থেকে দূরে এসে সবাই আনন্দিত। আড্ডা বেশ জমে উঠেছে। মেয়েরা গালে হাত দিয়ে গল্প শুনছে, পুরুষেরা ফুরুক ফুরুক করে হুক্কা টানছে। এমন সময় আমি ঝিরনি দিলাম। সাহেব খান পানলেও চোখের নিমিষে 25টা মানুষের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। 5 জন তাদের জেনানা। দলে 2টি বাচ্চা ছিল। জহির একটিকে কোলে তুলে নিল, অন্যটিকে নিল কেইরি। কিন্তু জহিরের কোলের বাচ্চাটার কান্না আর কিছুতেই থামে না। মায়ের জন্য ছোকরাটা যেন পাগল হয়ে উঠেছে। জহির 2-1 দফা ওকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সে ছেলে কিছুতেই বাগ মানবে না। সামনে ছিল একটা পাথর। রেগে গিয়ে জহির তার ওপর দেয় একটা আছাড়। অবুঝ শিশু চিরকালের মতো শান্ত হয়ে গেল। আমরা সেই রাতেই আবার নিজেদের পথে পা বাড়ালাম। নবাব সবজি খানের উধাও কাহিনীটিও একই হৃদয়হীনতার বর্ণাঢ্য। তারও নেপথ্যের নায়ক ছিল এই এনায়েত। 2 বছর পরে 1835 সনে একই ভাবলেশহীন কণ্ঠে সে বলে গিয়েছিল সেই ঝিরনির কাহিনীটি। সবজি খান হায়দ্রাবাদের নিজাম বাহাদুরের একজন পদস্থ কর্মচারী। তাকে লোকে সবজি খান বলতেন, কারণ বিলাসী নবাবের একমাত্র নেশা ছিল বিশেষ প্রক্রিয়ায় তৈরি একটি ভেষজ পানীয়। সেবার 16 বছরের পুত্রকে সঙ্গে নিয়ে তিনি নিজাম দরবার থেকে ভোপাল চলেছেন। দলে তার 2 জন সহিস, 2 জন সেপাই, ছেলে আর কৃতদাসী তরুণী। পথে বাবার সঙ্গে কি নিয়ে যেন পুত্রের কথা কাটাকাটি হলো। বাপ বেটা 2 জন 2 পথ ধরলেন। নবাবজাদা এক পথে, অন্য পথে নবাব। রাস্তায় এনায়েত সেলাম করে নবাবের সামনে এসে দাঁড়ালো। হুজুর, আমরা ঘোড়ার কারবারি। ঘোড়া নিয়ে দক্ষিণে গিয়েছিলাম। ভোপাল হয়ে দেশে ফেরার মতলব। আপনিও কি সেই দিকেই যাচ্ছেন? নবাব মাথা নাড়লেন। এনায়েত বলল, যদি আপত্তি না করেন তবে আমরা আপনার সঙ্গে যেতে চাই। আপনি মান্য লোক,
আপনি সঙ্গে থাকলে আমরা ভিনদেশিরা অনেকখানি নিশ্চিন্ত। নবাব আপত্তি করলেন না। ছেলের সঙ্গে ঝগড়া করে মনটা বিষিয়েছিল। ভাবলেন, মন্দ কি, নতুন লোক সঙ্গে থাকলে কথাবার্তায় মেজাজটা একটু হালকা থাকবে। ওরা একসঙ্গে চলতে লাগল। পথে দিলখোলা নবাব তার মনের কপাট খুলে দিলেন। তিনি কি করেন, কেমন রোজগার করেন, কি অভ্যেস, কিছুই গোপন করলেন না, এমনকি তার সবজি খাওয়া নামের কারণটি পর্যন্ত। 3 দিন এনায়েত খাঁ তার সঙ্গে চলেছে, কিন্তু কিছুতেই আর সুবিধে পাওয়া যাচ্ছে না। প্রতিবারই নবাব এমন কোনো জায়গায় এসে ছাউনি ফেলেন যেখানে এনায়েত অসহায়, কিন্তু আর নয়। 4র্থ দিনে একটা বনের পাশ দিয়ে চলছিলেন ওরা। এনায়েত বলল, খান সাহেব, জায়গাটা বেশ ঠান্ডা মতো, অনেকক্ষণ সবজি খাননি আপনি, একটু বিশ্রাম করবেন কি? আমরাও একটু প্রসাদ পেতে পারি। সবজির কথা শুনেই নবাবের গলা শুকিয়ে এলো। তিনি বললেন, তা মন্দ বলনি, একটু জিরিয়েই নেওয়া যাক। কার্পেট পাতা হলো। কৃতদাসী মেয়েটি সবজি তৈরির সরঞ্জাম নিয়ে এলো। নবাব গা এলিয়ে বিশ্রামে বসলেন। ওদের মধ্যে 3 জন নবাবের ডাইনে বায়ে হাঁটু গেড়ে বসল। তারাও আজ প্রসাদ নেবে। সব তৈরি। হঠাৎ বাদশাহী গলায় এনায়েত বলে উঠল, সাহেব খান, তামাকুলেও। সঙ্গে সঙ্গে নবাব উধাও। বাদী, সহিস, সিপাই, কারও কোনো চিহ্ন নেই। অনেকদিন পরে কাছাকাছি একটা বাজারে শুধু ঢাল পাওয়া গিয়েছিল একটা, কারুকার্য খচিত একটা ঢাল। যে লোকটি বেচতে এনেছিল সে দাম চেয়েছিল 8 টাকা। শুনে দোকানি সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল লোকটির মুখের দিকে। পাশে একজন বলে উঠেছিল, বাহ, চমৎকার জিনিস, অনেকটা সবজি খানের যেটা ছিল তার মতো। ওদের কথার ফাঁকে লোকটি কখন মিলিয়ে গেছে সেদিকে কারোই নজর ছিল না। অবশেষে ঢালটা যখন সত্যিই চেনা গেল, এনায়েত তখন নিজেও সবজি খাওয়ার মতো আরও এক রহস্য, সে উধাও। সবজি খানকে খুঁজে পাওয়া যায়নি, কাউকেই পাওয়া যেত না। বছরে গড়ে 40,000 নিরুদ্দিষ্টের হিসেবটা মোটেই বাড়াবাড়ি নয়। পরবর্তীকালে এনায়েতরা নিজেরাই বলেছে, তাদের কারো তহবিলে আছে 931টি প্রাণ, কারো 604টি, কারো 508টি, কারো 421টি। সবচেয়ে মন্দ ভাগ্য যে তারও স্মৃতির তালিকায় ছিল 24টি হারিয়ে যাওয়া মানুষের ঠিকানা। তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া যেত না এনায়েতকেও। রোশন জমাদার, রুস্তুম খাঁ, এনায়েত, দুর্গা, সংখ্যায় এরাও সেদিন অসংখ্য। কিন্তু তবুও কারও চোখে ধরা পড়ত না ওরা, কখনও না। কেননা সেটা সহজ ছিল না। সাদা চোখে মানুষ স্বপ্নেও সে দৃশ্য ভাবতে পারে না। সে রাত্রে হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে গিয়েছিল এমিলির। বীভৎস স্বপ্ন। চমকে উঠে তিনি ক্যাম্প খাটটার ওপরে বসে পড়েছিলেন। তারপর 2 হাতে চোখ রোগড়ে তাকিয়েছিলেন তাঁবুর ফুল কাটা দরজাটির দিকে। আধা খোলা জানালাটার একপাশে গুটান ঝালরওয়ালা মখমলের পর্দাটির দিকে। কেউ কোথাও নেই। শিয়রে টিমটিম করে একটা আলো জ্বলছে। দরজার পাশে হিন্দুস্থানি আয়া কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। বাইরে লোকজনের আনাগোনা, কথাবার্তা। সিপাইরা রাত জেগে টহল দিচ্ছে। মিছেমিছি উইলিয়ামকে ডেকে পাঠাবার দরকার নেই। বেচারা হয়তো সবে একটু চোখ বুজেছেন। চাদরটা ভালো করে গায়ের উপর টেনে দিয়ে এমিলি আবার বালিশে মাথাটা এলিয়ে দিয়েছিলেন। তিনি তখনও জানেন না উইলিয়াম পরদিন ভোরেই তার স্বপ্ন পূরণ করতে চলেছেন। স্লিম্যান নিজেও তা ভাবতে পারেননি।
সিলোদার সেই ভোরটি তার জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি। 1830 সনের কথা। জেলাধীপ তার নিজের জেলা পরিদর্শনে বেরিয়েছেন, সঙ্গে নববধূ এমিলি। সাগর থেকে 30 মাইল দূরে এক গায়ে এসে সেদিনকার মতো দিনের যাত্রা ভাঙতে হলো। একটু পরেই সন্ধ্যা নামবে। রাত্রে এতগুলো মানুষের ক্যাম্প গড়ে তুলতে অসুবিধা হবে। তাছাড়া এই এলাকা তার সুপরিচিত, জায়গাটাও বেশ। রাস্তার এপারে বিরাট আম বাগান, ওপারে গায়ের নাম সিলোদা। এক নজর তাকালেই বোঝা যায় বর্ধিষ্ণু গ্রাম। শুধু রাত্রিটা কেন, ইচ্ছে করলে আরও একটা দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। স্লিম্যান আদেশ দিলেন, এখানেই তাঁবু খাটাও। দেখতে দেখতে আমবাগান আর একটি গা হয়ে উঠল। এক পাশে এমিলির তাঁবু, আরেক পাশে সাহেবের নিজের। দুই তাঁবু ঘিরে আমলা আমিন সেপাই খিদমতগারের সারি সারি আস্তানা, আপিস, হেসেল, আস্তাবল। দেখে দেখে এমিলি ইতিমধ্যেই অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি জানেন উইলিয়ামের অবস্থা নিরন্ধ্র। তার ক্যাম্পে দুঃস্বপ্নের কোনো অবকাশ নেই। ক্লান্ত এমিলি পরক্ষণেই আবার ঘুমিয়ে পড়েছিলেন। খবরটা দিয়েছিল ফিরিঙ্গিয়া। সবে ভোর হয়েছে, এমিলি তখনও বিছানায়। স্লিম্যান হাত মুখ ধুয়ে অভ্যেস মতো কাগজপত্র নিয়ে বসেছেন। এমন সময় হঠাৎ সেলাম করে সামনে এসে দাঁড়ালো ফিরিঙ্গিয়া। সে আর এক এনায়েত, নিপুণতম দুর্ধর্ষতম এনায়েত। ফাঁসির কাঠগড়া থেকে সাহেব নিজে কেড়ে রেখেছেন তাকে। এমন মানুষকে তিনি হারাতে রাজি নন। তার কাজ আছে। ফিরিঙ্গিয়া সেই থেকে স্লিম্যানের সঙ্গে সঙ্গেই থাকে। অসময়ে তাকে নিজের ক্যাম্পে আশা করেনি স্লিম্যান। তিনি একটু বিরক্ত হয়েই যেন অল্প কথায় এড়াতে চাইলেন তাকে। কি চাই? আগে আরও দুপা কাছে এগিয়ে এলো ফিরিঙ্গিয়া। যদি অনুমতি করেন তবে একটা কথা বলতে চাই হুজুর। বেশ, জায়গাটা এবার হুজুর আপনি খুব ভালো পছন্দ করেছেন। ফিরিঙ্গিয়ার গলায় রীতিমতো তৃপ্তির আভাস। স্লিম্যান কিসের যেন গন্ধ পেলেন। তিনি ভ্রু কুঁচকালেন। হাতের কলমটি ধীরে ধীরে কলমদানিতে রেখে তিনি ঘুরে বসলেন। তারপর সোজা তাকালেন ওর চোখের দিকে। কি বলতে চাও তুমি? হুজুর, আপনি যে পণ্ডিত আর তার 6 জন লোকের কথা বলেছিলেন, তারা এখানেই আছে হুজুর। তাছাড়া ফিরিঙ্গিয়া বলে চলল, সেই হাবিলদার আর তার 4 জন সেপাই গঙ্গা জল নিয়ে আসছিলেন 4 বামুন ঠাকুর। ওরা সবাই এখানেই আছেন। ওদের সঙ্গের জেনানাটিও। বলছো কি তুমি? চেঁচিয়ে উঠলেন স্লিম্যান। তার যতদূর মনে পড়ছে, পণ্ডিত আর তার 6 জন সহচরের দলটি হারিয়ে গিয়েছিল 1818 সনে, মানে 10 বছর আগে। উত্তর ভারত থেকে দক্ষিণে গঙ্গা জল বয়ে আনতে আনতে একটি নারীসহ নম্রদা উপত্যকার যে 4 জন ব্রাহ্মণ উধাও হয়ে গিয়েছিলেন, তাও তখনকারই ঘটনা। হাবিলদার আর সিপাইয়ের ঘটনাটি তার বছর 6 পরের, 1824 সনের। হতেই পারে না। স্লিম্যান ধমকে উঠলেন। তুমি কি বলতে চাও? 1 যুগ আগে হারিয়ে যাওয়া পণ্ডিত আমার তাঁবুতেই আছে? হ্যাঁ, তাই আছে, অবিচল ফিরিঙ্গিয়া জবাব দিল। তবে হুজুর, ঠিক তাঁবুতে নয়, তাঁবুর তলায়, মাটির নিচে। আমার তাঁবুর মাটির তলায় মানুষ আছে? কার্পেটে জুতার গোড়ালিটা ঠুকতে ঠুকতে আবারও প্রশ্ন করেছিলেন স্লিম্যান। এই মাটির তলায়? হ্যাঁ হুজুর। কৌতূহলী স্লিম্যান আর বসে থাকতে পারলেন না। তিনি তাঁবু থেকে বাইরে এসে দাঁড়ালেন। সবে ভোর হয়েছে। আমবাগানের ডালে পাখির কলরব, ভোরের হাওয়ায় বিন্ধ্য পর্বতের খবর। নিচে সবুজ ঘাসের মখমল, তাতে ছবির মতো তাঁবুর শহর। আস্তাবলের সামনে সহিস ঘোড়ার দলাইমলয়ে ব্যস্ত।
চারদিকে ভালো করে তাকিয়ে স্লিম্যান বলে উঠলেন, তুমি কি বলতে চাও? আমার ঘোড়াটা যেখানে দাঁড়িয়ে আছে তার পায়ের নিচে হাবিলদার আর তার 4 সঙ্গীর কবর। যেখানে এমিলি এখনও ঘুমাচ্ছে সেখানে তার খাটের তলায় পড়ে আছে গঙ্গা জলের ভাণ্ড নিয়ে 4 ব্রাহ্মণ, 1 ব্রাহ্মণী। ফিরিঙ্গিয়া তখনও পাশেই দাঁড়িয়ে। সাহেবের সামনে থেকে সে এক মুঠো মাটি কুড়িয়ে নিয়ে কি যেন ভালো করে পরখ করে দেখল। তারপর সগর্বে উত্তর দিল, হ্যাঁ হুজুর, আপনি মাটি খুঁড়তে হুকুম দিন। যদি ওদের না পাওয়া যায় তবে মিছেই আমি আছি। আমাকে আপনি ফাঁসি কাঠেই ঝুলিয়ে দেবেন, আমি খুশি মনে রাজি। তক্ষুনি সিপাহীদের তলব করা হলো। তারা গা থেকে কোদাল আর মানুষ নিয়ে এলো। ফিরিঙ্গিয়ার নির্দেশ অনুযায়ী সবুজ ঘাসে কোদাল পড়ল। পাশে দাঁড়িয়ে গোটা ক্যাম্প। ওরা 5 ফুট খুঁড়ল, কিন্তু হাবিলদার বা তার সেপাই 4 জন কারও কোনো চিহ্ন নেই। স্লিম্যান ফিরিঙ্গিয়ার মুখের দিকে তাকালেন। নিষ্কম্প ফিরিঙ্গিয়া উত্তর দিল, হুজুর, জান কবুল, মেহনত করে আরও একটু খুঁড়তে হবে। স্লিম্যান কোদাল চালিয়ে যেতে ইঙ্গিত দিলেন। অবশেষে সত্যিই মানুষের নিশানা পাওয়া গেল। প্রথমে কফালি ছেঁড়া ন্যাকড়া, তারপর কটি উর্দির বোতাম, এবং তারপর একসঙ্গে পাশাপাশি 5 জন মানুষ। ফিরিঙ্গিয়া বলল, ও পাশেরটি জমাদার, এ পাশের 4 জন সিপাই। বিস্ময় বিমূঢ় স্লিম্যান নাকে রুমাল গুজলেন। বহুত আচ্ছা, তুলে আনো ওদের। এমিলি ততক্ষণে নিশ্চয় উঠে পড়েছেন। স্লিম্যান একজন খিদমতগারকে পাঠালেন তার তাঁবুতে। বললেন, মেম সাহেব কী করছে একটু খবর নিয়ে এসো। সে ফিরে এসে জানালো তিনি ছোটা হাজিরায় তাঁবুতে চলে গিয়েছেন, মানে ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টের তাঁবুটি সেখান থেকে বেশ দূরে। স্লিম্যান নিশ্চিত হয়ে বললেন, তবে এবার চলো মেম সাহেবের তাঁবুতে। ততোধিক নিশ্চিন্ত ফিরিঙ্গিয়া উত্তর দিল, সে আপনার মর্জি হুজুর। ফিরিঙ্গিয়ার নির্দেশ মতো এমিলির তাঁবুর দড়ি দ্বারা সব খোলা হলো। মেঝের কার্পেট গোটানো হলো। তারপর তার আঙুলে টানা নিশানা ধরে আবার কোদাল চলল। খুঁড়তে খুঁড়তে 6 ফুট মাটির তল থেকে এবার বের হলেন 12 বছর আগে হারিয়ে যাওয়া পণ্ডিত এবং তার 6 জন অনুচর। তারপর আরও কহাত দূর থেকে সেই গঙ্গাচলবাহী ব্রাহ্মণ 4 জন। তাদের ভিড়ে পড়ে আছে একটি নাতিদীর্ঘ দেহের অবশেষ। সেটি ব্রাহ্মণীর। হরিবল! বিজয়ী ফিরিঙ্গিয়ার মুখের দিকে তাকিয়ে ঘৃণায় যেন জ্বলে উঠলেন স্লিম্যান। শান্ত কণ্ঠে জবাব দিল ফিরিঙ্গিয়া, আরও আছে, দেখবেন হুজুর। না! তক্ষুনি স্থান ত্যাগ করেছিলেন স্লিম্যান। ততক্ষণে খবর পেয়ে পাশের কোড়াই গা থেকে সিপাই সমান্ত নিয়ে হাজির হয়েছেন স্থানীয় থানাদার। হাতের ফর্দটা তার হাতে গুজে দিয়ে অবশিষ্টের দায়িত্ব তার হেফাজতে ছুড়ে দিয়ে ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়ালেন স্লিম্যান। এই দৃশ্য অনেকক্ষণ ধরে দেখা যায় না। হরিবল! এমিলি যেন ওর মুখের অস্ফুট শব্দটাই স্পষ্ট করলেন। এসবের কিছুই তার তখনও জানার কথা নয়। অপ্রস্তুত উইলিয়াম শঙ্কিত হয়ে উঠলেন। ভোর হতে না হতে কোন আহম্মক এসব কথা বলে গেল ওকে। তিনি নিঃশব্দে চামচটা হাতে তুলে নিলেন। খেতে খেতেই এমিলি বীভৎস সেই স্বপ্নের কথা তুললেন। সে তুমি ভাবতে পারবে না কি দৃশ্য! হরিবল, বীভৎস! দেখবে তা? মনে মনে হেসে স্ত্রীকে নিয়ে তার তাঁবুর দিকে পা বাড়ালেন স্লিম্যান। বিস্মিত এমিলি বিস্ময় বিস্ফোরিত চোখে দেখলেন কাল রাত্রে যেখানে তার তাঁবু ছিল সেই জায়গাটা কোনো জাদু বলে যেন এখন শূন্য। কাছে এসে দেখা গেল শূন্য নয়, সেখানে হাঁ করে আছে মস্ত এক কবর। পাশে কাপড়ে ঢাকা 60টি শব। কাল রাত্রিরে যারা তোমাকে ভয় দেখিয়েছিল তারা এরা। স্লিম্যানের ইঙ্গিতে সিপাহীরা কঙ্কালগুলোর মুখের ওপর কাপড়টা ভালো করে টেনে দিয়েছিল। এদের থেকে কোনো ভয় নেই ডিয়ার, ওরা 12 বছর আগের মৃত। ইনক্রেডিবল!
চোখে রুমাল দিয়ে আর্তনাদ করে উঠেছিলেন এমিলি। আমি যে স্বপ্নে এদেরই দেখেছি। হ্যাঁ, তাই। মুচকি হেসে স্ত্রীর হাত ধরে তার নিজের তাঁবুতে ফিরে গিয়েছিলেন স্লিম্যান। যেতে যেতে বলেছিলেন, আমি কিন্তু স্বপ্নেও কখনো এমন দৃশ্য কল্পনা করতে পারিনি। কেউ পারে না। নিখুঁত কবর, নিপুণ হাতে নিরন্ধ্র বন্দোবস্ত। স্লিম্যান লিখছেন, 1822, 23, 24। এই 3 বছর আমি নরসিংপুর জেলায় ছিলাম। সে সময় এমন কোনো চুরি, ডাকাতি, খুন বা রাহাজানি হয়নি যার খবর আমি না জানতাম। প্রতিটি অপরাধের খুঁটিনাটি খবর আমার কাছে পৌঁছাত। প্রত্যেকটি ঘটনা আমি নিজ মন দিয়ে পরখ করে দেখতাম, কিন্তু তবুও একদিন একবারের জন্যও এ দৃশ্য কল্পনা করতে পারিনি। সেদিন যদি কেউ আমাকে বলতো আমার কাছারি থেকে মাত্র 400 গজ দূরে কুন্দিলি গায়ে এমন মানুষ আছে যাদের হাতের ছোঁয়ায় প্রতি বছর শত শত পথিক অদৃশ্য হয়ে যায়, তবে নিশ্চয় তাকে পাগল বলে উড়িয়ে দিতাম আমি। কিংবা কেউ যদি আমাকে বলতো আমার আপিস থেকে মাত্র 1 দিনের পথ হাঁটলেই এমন একটি গায়ে পৌঁছানো যায় যেখানে মাটির তলায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের বাস, তাহলেও নিশ্চয়ই তাকে নির্বোধ বলে বিদায় করে দিতাম আমি। কিন্তু আশ্চর্য এই, আজ জানি এ দুটি খবরই সত্য। এ সত্য জানার আগে অনেক কাল অপেক্ষা করতে হয়েছিল স্লিম্যানকে। ফিরিঙ্গিয়া সঙ্গে না থাকলে সিলোদা হয়তো চিরকাল তার কাছে একটি সাধারণ গা হয়েই বেঁচে থাকত। ডায়েরির পাতায় পথের ধারের আম্রকুঞ্জটি শুধু শান্ত ছায়া আর ফুরফুরে হাওয়ার স্মৃতি হয়েই নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলত। 6 ফুট মাটির তল থেকে কোনো দিন আর আত্মীয় বন্ধুদের জন্য দিনের আলোয় ফিরে আসত না হাবিলদার, পণ্ডিত কিংবা ধর্মপ্রাণ ব্রাহ্মণ 4 জনের কঙ্কাল। সবুজ ঘাসের নিশ্চিন্ত আচ্ছাদনের তলায় চিরকালের জন্যই লোকচক্ষুর আড়ালে থেকে যেতেন তারা। সবাই তাই থাকতেন। কখনো সখনো শেয়াল কিংবা বেপরোয়া বাদলের ধারা প্রাণপণ চেষ্টায় রহস্য কিয়ৎ পরিমাণে লঘু করে আনত, কিন্তু দর্শকরা তখনও অসহায়। তাড়াহুড়োয় এনায়েতরা যখন কম মনোযোগী, তখনও তাদের চেনা দায়। 1829 সনের কথা। ক্যাপ্টেন বর্থউইক তখন মালবে পলিটিক্যাল এজেন্ট। সহসা জরুরি খবর, রাতলাম স্টেটে একবার আসা আবশ্যক। ভিলেরা ক্ষেপে আছে। সম্প্রতি তারা গোপনে 5টি মানুষকে খুন করে রেখে গেছে। ঘটনা নাগালের বাইরে চলে যাওয়ার আগে সাহেবের একবার এখানে আসা দরকার। তক্ষুনি ঘোড়ার পিঠে চাপলেন তরুণ বর্থউইক। সঙ্গে নিলেন স্লিম্যানের দেওয়া একটা তিলহাই গুপ্তচর। রাতলামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি। দেহগুলো যেখানে পাওয়া গেছে তার পাশেই বড় রাস্তা। রাস্তা থেকে অদূরে একটি আমবাগান। বর্থউইক স্লিম্যানের অন্যতম সহকর্মী অনুচর। নাকে তিনি কবরের গন্ধ পেলেন। কিন্তু আশ্চর্য এই, স্থানীয় লোকেরা তবু বলেই চলল, এ নিশ্চয়ই ভিলদের কাণ্ড। আবার ক্ষেপে উঠেছে বন্যরা। সাহেবের উচিত আর যা হোক একটা কিছু বিহিত করা। কারো কথায় কান না দিয়ে বর্থউইক জানতে চাইলেন, এ পথে 2-4 দিনের মধ্যে কোনো তীর্থযাত্রী দল হেঁটে গেছে? আজ্ঞে হ্যাঁ, উত্তর দিলেন একজন। তবে 2-4 দিনের মধ্যে নয়, তীর্থ থেকে গুজরাতের দিকে দলটি গেছে আজ থেকে প্রায় 1 সপ্তাহ হবে। বর্থউইক মনে মনে হিসেব কষলেন, খুব ধীরে সুস্থেও যদি ওরা হেঁটে থাকে তাহলেও 7 দিনে কমপক্ষে অন্তত 100 মাইল এগিয়ে গেছে। স্থানীয় পুলিশ অফিসারদের দিকে ঘুরে তিনি হুকুম দিলেন, ভিলদের কথা ছেড়ে আপনারা এক্ষুনি বেরিয়ে পড়ুন। তেমন কোনো দল সামনে পেলে তাদের আটক করে ধরে নিয়ে আসুন। থানাদার মাথা চুলকাতে লাগলেন। হুজুর, আমরা সামান্য পুলিশ, তাছাড়া এখানে কোনো ঘোড়সাওয়ার সিপাহীও নেই। এমত অবস্থায় বর্থউইক পকেট থেকে একটা কাগজ বের করলেন। তারপর
খসখস করে তাতে দুটি ছত্র লিখে দিয়ে বললেন, এই সরকারি নির্দেশ। এতে বলে দেওয়া হলো, পথে যে কোনো গ্রামে, যে কোনো তহসিলে আপনি সাহায্য প্রার্থী হবেন, সেখানেই আপনাকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে। নিন, আর দেরি করা ঠিক নয়। পথে পথে খবর নিতে নিতে এগিয়ে চলেছেন ইন্সপেক্টর। কোথাও কোনো পথিকের দেখা নেই। 6 দিন পথ চলার পর একটি গায়ে এসে খবর পেলেন তার আগেই একটি মস্ত দল এই পথ দিয়ে হেঁটে চলে গেল। গ্রামটির নাম দেখোলা। থানাদার হিসেব করে দেখলেন তিনি বরতৈক থেকে প্রায় 150 মাইল দূরে চলে এসেছেন। এখন আর ভয়ে পিছিয়ে যাওয়ার অর্থ হয় না। গ্রামের মোড়লের কাছে তিনি সাহায্য প্রার্থী হলেন। বললেন, কোম্পানির আদেশ, আমাকে লোক দিয়ে সাহায্য করতে হবে। দেখোলা নামমাত্র গা, মাত্র কয়েক ঘর মানুষের বসত সেখানে। অসহায় মোড়ল 2-3 জন তরুণের বেশি জোগাড় করতে পারলেন না। ইন্সপেক্টর তাদের নিয়েই পা বাড়ালেন সামনে। মনে মনে তিনি ঠিক করে ফেলেছেন খুন খারাপের কথা তোলা উচিত হবে না। তিনি জানেন এই জেলায় আফিংয়ের কারবারে একচেটিয়া অধিকার সরকারের। তিনি তারই চোরা কারবারের অভিযোগ তুলে ওদের গ্রেফতার করবেন। দলটা সামনে পড়া মাত্র ইন্সপেক্টর ঘোড়া থেকে নেমে পড়লেন। তারপর দলপতি বলে মনে হলো যাকে, সেই মানুষটির দিকে হাত তুলে সালাম। সালাম উত্তর দিল উমরাও। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে বললেন, আমি আফিংয়ের দারোগা। তোমাদের কাছে চোরায় আফিং আছে। বুলওরা থেকে ফৌজ কর্তৃপক্ষ তাই আমাকে পাঠিয়ে দিলেন। তোমাদের সেখানে ফিরে যেতে হবে। ওরা একসঙ্গে প্রতিবাদ করে উঠল, আমরা তীর্থযাত্রী হুজুর, আমাদের সঙ্গে আফিংয়ের কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমরা তো আপনার সামনেই, তালাশ করে দেখুন। এই আমাদের তল্পিতল্পা হাড়িকুড়ি, যদি কিছু পান তাহলে না হয় ধরে নিয়ে যাবেন, নয়তো মিছিমিছি কেন এই গরিবদের কষ্ট দেবেন। ইন্সপেক্টর লোকগুলোর মুখের দিকে তাকালেন। গরিব সন্দেহ নেই। শতচ্ছিন্ন পোশাক, পায়ে কারো জুতো নেই, দেহে বিলাসের কোনো ছাপ নেই, চোখে খুনির বিন্দু মাত্র লক্ষণ নেই। তবুও বরতউইকের নির্দেশ। তিনি নিস্পৃহ গলায় বলে চললেন, দেখো, এটা কোম্পানির রাজত্ব। তোমরা যদি আমার কথায় রাজি না হও, তবে কোম্পানির ঘোড়সাওয়াররা এসে ধরে নিয়ে যাবে তোমাদের। তখন কি ভালো হবে? তার চেয়ে আমার কথা শোনো। আফিং থাক আর নাই থাক, তোমরা তল্পিতল্পা নিয়ে আমাদের সঙ্গে চলো। যদি কিছু পাওয়া না যায়, তবে কোম্পানি মিছিমিছি কেন আটক করে রাখবে তোমাদের? ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলাবলি করল। তারপর একজন বলে উঠল, বেশ, চলুন।